নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ভুবন বাদ্যকরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন ইতিমধ্যে, কারণ 2021 সালের শেষ দিকে নভেম্বর ডিসেম্বর মাসে বীরভূমের দুবরাজপুরের সেই কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। নেট দুনিয়ায় তিনি ভাইরাল হয়েছিলেন, নেট দুনিয়ায় বিখ্যাত হয়েছিলেন। তিনি সে বাদাম বেচতেন, তার সেই সুরেলা গান বাদাম বাদাম ভাই কাঁচা বাদাম, সেই বাদাম বেচার গান সারা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়েছিল, সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে ভাইরাল হয়েছিল। তো সেই ভুবন বাদ্যকর বাদাম বেচতেন, সে গান করে তিনি বিখ্যাত হন, বীরভূমের সেই ভুবন বাদ্যকর। তো ভুবন বাদ্যকরের নাম দিয়েই আমি আজকের আরেকটি চরিত্র আনতে চাইছি, যে তিনিও কি এবার ভুবন বাদ্যকরের মতো বাদাম বেচবেন। কারণ আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি নির্বাচনের আগে অনলাইন সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি যদি এবার হেরে যান বহরমপুরে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তো তখন প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে রাজনীতি ছেড়ে দিয়ে আপনি কি করবেন, তখন অধীর চৌধুরী বলেছেন কেন, বাদাম বেচবো। তো তার আগে তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি ছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন বহরমপুরে দাঁড়ানোর জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন বহরমপুরে দাঁড়ানোর জন্য। এমনকি যদি মমতা বন্দ্যোপাধ্যায় নাও দাঁড়ান, তারও প্রতিনিধি বহরমপুরে দাঁড়ান, তাকেও হারাবেন। আর যদি তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকেও হারাতে না পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং তারপরে তিনি বাদাম বেচবেন। তো সেই কারণেই আমার সেই ভুবন বাদ্যকরের কথা মনে পড়েছে এই সময়, যে অধীর চৌধুরী বাদাম বেচার কথা এবং ভোটে হারার পর তিনি বাদাম বেচবেন। আমি জানি না ভুবন বাদ্যকরের মতো অধীর চৌধুরী কি বলে গান গেয়ে বাদাম বেচবেন কিনা। তো অধীর চৌধুরী সেই অনলাইন সাক্ষাৎকারে কি বলেছেন আমরা একটু শুনে নেব। আমি একটাই কথা বলেছিলাম ওপেন মিডিয়াতে, যে মমতা ব্যানার্জি লড়ুক, অভিষেক ব্যানার্জি লড়ুক, যদি আমি হেরে যাই রাজনীতির কথা ছেড়ে দেবো, নাম্বার 1। নাম্বার 2, তাও যদি না হয় মমতা ব্যানার্জি বলুক যে বহরমপুরের হার মমতার হার, বহরমপুরে জিত মমতার জিত, সেখানে আমি দল ছেড়ে যদি হেরে যাই। তুমি সত্যি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবে? হ্যাঁ। তারপরে অধীর চৌধুরী কি করবে? অনেক কিছু করবে, বাদাম বেচবো। বাদাম বেচবে? কি বলছো? দখলে বাদাম বেচবো, তবে রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতিতে থাকবেই না যদি মমতা আমাকে হারাতে পারে, সেটা চ্যালেঞ্জ মানে করেছি। এই লোকসভা ভোটে মমতাকে আমি চ্যালেঞ্জ করেছি। তখন বহরমপুরে লোকসভা ভোটে হেরে যাওয়ার পরে এখন অনেকেই ফিসফিস করে আড়ালে আবডালে হাসাহাসি করছেন, তাহলে কি অধীর চৌধুরী এখন বাদাম বেচবেন? তাহলে কি তিনি ভুবন বাদ্যকরের মতো আবার নতুন গান টান বেছে নেবেন, যে গান দিয়ে বাদাম বেচলে তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায়? যদিও ভুবন বাদ্যকর বাদাম বেচে খুব একটা তিনি লাভ করতে পারেননি, বা তার গান ভাইরাল হওয়াতে তার বাদাম বেচা বাড়েনি। তার দারিদ্রতার মধ্যেই তার থেকে গেছে। তার অনেক অনুযোগ যে তার গান নিয়ে অনেক অনেক টাকা রোজগার করে নিয়েছে ইউটিউবে বা অন্য চ্যানেলে, কিন্তু তার কোনো আর্থিক লাভ হয়নি। তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে তার বাড়িতে এসে অনেকে সাক্ষাৎকার নিয়ে তার গান শুনে তার গানকে দিয়ে হচ্ছে অনলাইনের দুনিয়ায় তারা রোজগার করেছে, কিন্তু তার কোনো লাভ হয়নি। যাই না এখন অধীর চৌধুরী নতুন গান টান বাঁধবে কিনা, বাদাম বেচার জন্য আবার বাদাম বেচতে নামবেন কিনা, সেটা তার ব্যাপার। কিন্তু বর্তমানে যে অবস্থা, তাতে অধীর চৌধুরী 86,000 ভোটে হারার পরে ইউসুফ পাঠানের কাছে তৃণমূল প্রার্থীর, তিনি যেটুকু জানা যাচ্ছে যে ভোটের রেজাল্টের পরে 4টে দিন তিনি বহরমপুরে ছিলেন। মঙ্গলবার রেজাল্ট বেরিয়েছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তারপরে তিনি কলকাতায় চলে আসেন। তারপর কলকাতা আসার পরে তার প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক হয়। এরপরে দিল্লি থেকে তাদের কেন্দ্রীয় যারা হাইকমান্ডের যারা এখানে পর্যবেক্ষক, তাদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে অনেকেই নানান প্রশ্ন তুলেছেন, সিপিএম এর সঙ্গে জোট করা ঠিক হয়েছে কিনা, বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন। কমিটি ভেঙে দেওয়ার কথা উঠেছে এবং কংগ্রেসের অন্দরে যা চর্চা, নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়া উচিত, এইরকম ধরনের নানান ধরনের কথাবার্তা শোনা গেছে। তবে এখানে যিনি এসেছিলেন যে কংগ্রেসের অবজারভার, তিনি অবশ্য তিনি মন্তব্য করেন, তিনি সবটাই হাইকমান্ডের উপর বা দিল্লির উপর ছেড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এখানে নির্বাচনী পর্যালোচনা করে তারা যেটুকু বুঝেছে তিনি সেটা দিল্লিতে জানাবেন, তার পরবর্তীকালে দিল্লি ঠিক করবে এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হবে কি হবে না।
তো অজিত চৌধুরী বলেছিলেন যে আসলে মল্লিকার্জুন খার্গে সভাপতি হওয়ার পর তারা সকলেই এখন সারা দেশের যত প্রদেশ কংগ্রেস সভাপতি সকলেই অস্থায়ী সভাপতি, কেউই স্থায়ী সভাপতি নয়। কংগ্রেস হাইকমান্ড এরপরে ঠিক করবে তারা স্থায়ী সভাপতি দেবেন কিনা, তখন তারা নিশ্চিতভাবে বিচার করবেন এবং তিনি থাকবেন কি থাকবেন না বা অন্য কেউ আসবে কিনা। তো তারপরে অজিত চৌধুরী দিল্লি চলে যান। এখন বহরমপুরে অনেকে আলোচনা করছেন যে অজিত চৌধুরী এরা ভোটে হারার আগে পর্যন্ত 3টি পদে ছিলেন। একটি হচ্ছে লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে তিনি ছিলেন, একটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান হিসেবে ছিলেন, একটি হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি। 3টি কারণের জন্য তাকে 3টি পদ থাকার জন্য তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতেন। অনেকেই মনে করছেন যে এখন হয়তো সেই বাহিনী নিরাপত্তাগুলো, পিএসসি চেয়ারম্যান তিনি আর থাকবেন না, তিনি লোকসভায় আর নেই, হেরে গিয়েছেন। তো এইসব কারণে তো তার কেন্দ্রীয় বাহিনী থাকবে না, তার নিরাপত্তা রক্ষী কমে যেতে পারে। এবং অনেকেই অধীর ঘনিষ্ঠরা বলাবলি করছেন যে অজিত চৌধুরী সেরকম যথেষ্ট পরিমাণে নিরাপত্তা না নিয়ে বহরমপুরে ঢুকলে তার কিছু সমস্যা হতে পারে, কারণ অজিত চৌধুরীর অনেক শত্রু রয়েছেন। বহু বছর ধরে তিনি রাজনীতি করছেন। অজিত চৌধুরী বহরমপুরে রাজনৈতিক শত্রুতা প্রচুর, এটা অজিত চৌধুরী নিজেও জানেন। এবং যখন যখন যে সরকার ছিল তারা অজিত চৌধুরীর জন্য সেই রকম ভাবে বাহিনী তার নিরাপত্তা রক্ষী ব্যবস্থা করেছে এবং শেষ নির্বাচন পর্যন্ত অজিত চৌধুরী সেটা পেয়েছেন। তখন মনে করছেন যে অজিত চৌধুরী কি সেই নিরাপত্তা এখন পাবেন, সেই নিয়ে নানান প্রশ্নচিহ্ন রয়েছে। তাই তিনি দিল্লিতেই বর্তমানে রয়েছেন, এখনো তিনি বহরমপুরে ফেরেননি। এখন ঘনিষ্ঠরা অনেকেই বলছেন যে অজিত চৌধুরী গোয়ার্তুমির জন্য, তিনি 5 বারের এমপি ছিলেন, কিন্তু তিনি গোয়ার্তুমির জন্য তার এই দশা হয়েছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হওয়ার পথে চলেছে। কারণ অধীর ঘনিষ্ঠরা বলাবলি করছেন যে এবার যেহেতু ইন্ডিয়া জোটে কংগ্রেস তৃণমূল দুজনেই ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আসন কংগ্রেসকে ছাড়বে বলেছিলেন, কিন্তু অজিত চৌধুরী প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন, চরম বিরোধিতা করেছেন। তার লক্ষ্য ছিল সিপিএম এর সঙ্গে জোট বাঁধা এবং মমতার বিরোধিতা করা। এখন ঘনিষ্ঠরা বলছে তিনি চড়া ভাষায় মমতা বিরোধিতা না করলেই পারতেন। যখন দেখছেন যে দিল্লির নেতৃত্ব মমতার সঙ্গে একটা সখ্য রেখে চলছে, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধীরা, তখন অজিত চৌধুরীর ওই রাস্তায় হাঁটাটা উচিত হয়নি। এবং তারা মনে করছেন যে শেষমেশে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর আসনে প্রার্থী দিতেন না। তিনি যদিও মালদার 2টি আসন ছাড়বেন বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো কংগ্রেসের সঙ্গে বা দিল্লির নেতৃত্বের সঙ্গে একটা সখ্যতা, একটা সমঝোতা হলে তিনি হয়তো বহরমপুরে প্রার্থী দিতেন না, দিলেও এমন দুর্বল কোনো প্রার্থী দিতেন যাতে অজিত চৌধুরী জিতে আসতে সুবিধা হয়। সেরকম একটা পথে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতেন বা কংগ্রেস নেতৃত্ব হাঁটতেন। কিন্তু অজিত চৌধুরী যদি চুপ করে বসে যেতেন, অজিত চৌধুরী যদি চুপ করে থাকতেন, তাহলে হয়তো আখেরে তার লাভ হতো। কিন্তু তিনি প্রথম দিন থেকে ইন্ডিয়া জোট শরিক হিসাবে তৃণমূলকে আক্রমণ করেছেন, বারে বারে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছে, সেটাই তার কাল হয়েছে। শেষ পর্যন্ত তিনি যদি মমতার আনুগত্য নাও নিতেন, মমতা ছেড়ে দেওয়ার টিকিট, বহরমপুরে মমতা টিকিট কাউকে দেবেন না, তৃণমূলকে সেখানে অজিত চৌধুরীকে ছেড়ে দেবেন, এরকম একটা অবস্থান নিলে সেটা হয়তো অজিত চৌধুরীর পক্ষে হজম করা শক্ত হতো, তিনি হয়তো সেটা মেনে নিতে পারতেন না। কিন্তু তা সত্ত্বেও হয়তো সেরকম অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এমন কোনো দুর্বল প্রার্থী সেখানে দিতেন যাতে অজিত চৌধুরী জিতে আসতে সুবিধা হয়, সেই অবস্থাটাও হতে পারতো। এটাও এখন ঘনিষ্ঠরা আলোচনা করছেন বা চর্চা করছেন এবং তারা মনে করছেন যে অজিত চৌধুরী হঠকারিতা হচ্ছে তাকে এই জায়গায় নিয়ে এসছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শেষের পথে তিনি নিজেই নিয়ে গেছেন, এখানে অন্য কারোর দোষ নেই। তিনি যদি ইন্ডিয়া জোটের শরিক হিসাবে তৃণমূলকে সম্মান করতেন বা হাইকমান্ডের মতামত অনুযায়ী তিনি চলতেন, তাহলে হয়তো আজকের এই দশা হতো না। এখন জানি না যে অজিত চৌধুরী আদৌ প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন কিনা। যদি প্রদেশ কংগ্রেস সভাপতি থাকেন তবুও তিনি বহরমপুরে এমপি এমএলএ না থাকলেও তার একটা পদ থাকবে, তিনি কংগ্রেসের নেতা হিসেবে থাকবেন। আর যদি পরবর্তীকালে অজিত চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে সরিয়ে দেয় দিল্লি, সেক্ষেত্রে তার অবস্থা আরো করুণ হবে। কারণ ইতিমধ্যেই দিল্লির কংগ্রেস নেতৃত্ব মমতার সঙ্গে একটা জোটের একটা সখ্যতা নিয়ে চলছে, তারা মমতার সঙ্গে সব বিষয়ে আলোচনা করছেন, তৃণমূলকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তো সেই অবস্থাতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর যা ভূমিকা, তাতে আগামী দিনে তৃণমূল বিরোধিতা করে যাবে অজিত চৌধুরী আর তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি রেখে দেবে দিল্লির নেতৃত্ব, এটাও তো সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে অজিত চৌধুরী হয়তো প্রদেশ কংগ্রেসের চেয়ারও চলে যেতে পারে। সেই চেয়ার গেলে অজিত চৌধুরী বহরমপুরে বাড়িতে বসে থাকা বা বাদাম বেচা ছাড়া আর বোধহয় কোনো রাস্তা থাকবে না। তাই আমার প্রশ্ন যে অজিত চৌধুরী কি আদৌ তিনি সেই ভুবন বাদ্যকরের ভূমিকায় অবতীর্ণ হবেন, জানি না। অবশ্য রাজনীতি
রাজনীতি কারবারিরা অনেক সময় হচ্ছে, বা রাজনীতি যারা করেন তারা অনেক সময় অনেক চ্যালেঞ্জ ছোড়েন, অনেক কিছু বলেন, কিন্তু আদপে তারা সেটা করেন না। এরকম কি বলে কথার খেলাপ অনেক রাজনীতিবিদই করেছেন, হয়তো অধীর চৌধুরীও আগামী দিনে করবেন। হয়তো তিনি বাদাম বেচবেন না, কোনোভাবে ভেসে থাকার জন্য কোনো না কোনো পন্থা তিনি হয়তো অবলম্বন করবেন। যাই না অধীরবাবু সেই পন্থা কিভাবে রাজনীতিতে তিনি বেঁচে থাকবেন, কিভাবে তিনি রাজনীতিতে কংগ্রেসের অস্তিত্ব রক্ষা করবেন বহরমপুরে বা মুর্শিদাবাদে, সেটা অধীর চৌধুরী সেই স্ট্র্যাটেজি ঠিক করবেন। আমরা আগামী দিনে চেয়ে থাকবো অধীর চৌধুরী আদৌ কি কোন পদক্ষেপ নেন, সত্যি বাদাম বেচেন নাকি রাজনীতির অন্য কৌশল অবলম্বন করেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।